বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 কমছে না আক্রান্তের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনা সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি দেবাশিস চন্দ্র সরকার। 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৩,৫৩৩ জন, প্রাণ গেছে 33 জনের। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার তুলনায় শনাক্তের হার 25.23%। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1,93,590 জন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,457 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,002 জনের, আর সুস্থ হয়েছেন 1,796 জন। করোনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানানো হয় ব্রিফিংয়ে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,533টি এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,93,590 জন। 24 ঘন্টা শনাক্তের হার 25.23%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,457 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। করোনা পরীক্ষা ও চিকিৎসা নিয়ে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাওয়া ব্যাখ্যার জবাব দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। উত্তর পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, পূর্ববর্তী ডিজির মৌখিক নির্দেশে রিজেন্টের সাথে চুক্তি হয়েছিল, তবে এ বিষয়ে লিখিত কিছু দিতে পারেননি বর্তমান মহাপরিচালক। তার উত্তরের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে, পরবর্তীতে নেওয়া হবে ব্যবস্থা। উনি বলেছেন যে এগুলো মৌখিকভাবে বলেছিল। মৌখিকভাবে কে বলেছিল? উনি বলেছেন যে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। তো আমি বলছি যে আপনার ডকুমেন্টস কোথায়? যতটুকু দিয়েছে এটা আর অনেকগুলো কাগজ একত্রে আছে, আমি একটু যাচাই বাছাই করব, আমরা অবশ্যই আপনাদের বলব। করোনা পরীক্ষার ভুয়া সনদ নিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন রিজেন্টের শাহেদ, তাই তার যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে নিজ বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনী শাহেদকে বিচার বিভাগের কাছে হস্তান্তর করবে। তার মতো একজন প্রতারকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, শাহেদ আওয়ামী লীগের কেউ নয়, সে প্রতারণা করে টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায় স্থান করে নিয়েছিল। রিজেন্ট চেয়ারম্যানের অপকর্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ফেক সার্টিফিকেট দিয়ে যে প্রতারণা তিনি করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, এটা সত্যি আমার একটা দুঃখজনক, এবং আমরা মনে করি এর প্রকৃত তদন্তের মাধ্যমে আমরা বিচার বিভাগের কাছে, বিচারকের কাছে আমরা পাঠিয়ে দেব তদন্ত শেষ করে। তিনি কিন্তু দলের কেউ নন, দলের অনেক লোকের সঙ্গেই যেতেন, তিনি অনেকের কাছেই যেতেন। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্তা ব্যক্তিদের গ্রেপ্তারি প্রমাণ করে সরকার অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যতই ক্ষমতাশীল হোক, শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বন্যা দুর্গত এলাকায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ দেন। রিজেন্ট হাসপাতাল ও জেকেজির কর্মকর্তাদের গ্রেপ্তার প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রিজেন্টের মালিক শাহেদ গ্রেপ্তারি প্রমাণ করে বিএনপি নেতাদের দেয়া দুর্নীতি ও অনিয়মে সরকারি মদত, এমন বক্তব্য আসলে অবান্তর। শাহেদের দুর্নীতি সরকারই উদ্ঘাটন করেছে এবং শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী শাহেদকে গ্রেপ্তার করেছে। তো এই নিয়ে বিএনপি এতদিন ধরে যেগুলো বলেছিল, এতে প্রমাণিত হয় বিএনপি যে ক্রমাগত অবান্তর কথা বলে, সেটারই ধারাবাহিকতায় শাহেদ নিয়েও তারা নানা অবান্তর কথা বলেছে। 24 ঘন্টায় বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা ভাইরাসের প্রাণহানি। মারা গেছে 6,000-এর বেশি মানুষ। একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে 2.25 লাখের কাছাকাছি। এ পর্যন্ত 5,83,000-এর মতো মৃত্যু এবং 1,35,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ।
যুক্তরাষ্ট্রে 9 শতাধিক প্রাণহানির পর মৃতের সংখ্যা বেড়ে 1,39,000 ছাড়িয়েছে। 65,000 নতুন সংক্রমণ শনাক্তে আক্রান্ত 35 লাখ মানুষ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মঙ্গলবার 1300-র বেশি প্রাণহানির পর দেশটিতে মৃতের সংখ্যা 1.5 লাখের কাছাকাছি, আক্রান্ত 19.5 লাখ। মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে 36,000। এদিন প্রায় 600 মৃত্যু রেকর্ড করেছে ভারত। আরও এক ধাপ এগুলো করোনার প্রতিষেধক আবিষ্কারের গবেষণা। মার্কিন বায়োটেক মডার্নার সম্ভাব্য ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা শুরু হচ্ছে এ মাসে। প্রথম 2 ধাপে মানবদেহের নিরাপত্তা নিশ্চিত হওয়ায় এবারের হিউম্যান ট্রায়ালে অংশ নেবেন 30,000 মানুষ। গবেষণায় আশার আলো দেখা গেল ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর দৌরাত্মে সুবিধাবঞ্চিতদের মধ্যে এর বন্টন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। করোনা রোগী শনাক্তে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 4.5 কোটি নমুনা পরীক্ষা হয়েছে যুক্তরাষ্ট্রে, যাতে নিশ্চিত সংক্রমণের হার 9%। মহামারীর এ পর্যায়ে এসে দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে 60,000-এর বেশি। শুধু বেশি নমুনা পরীক্ষার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নয়, মার্কিন ভূখণ্ডে করোনার সংক্রমণ আসলে অনেক বেশি। নমুনা পরীক্ষায় নিশ্চিত সংক্রমণের হার লক্ষ্য করলেই সেটা স্পষ্ট বোঝা যায়। টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা সহ যুক্তরাষ্ট্রের অর্ধশত রাজ্যের 44টিতেই ঘুরে ফিরে প্রায় প্রতিদিন রেকর্ড সংক্রমণ শনাক্ত হচ্ছে। 1 মাস ধরে ভাইরাসের সর্বোচ্চ বিস্তার দেখছে ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং লাতিন ও মধ্য আমেরিকার অনেক দেশ। এ অবস্থায় তৃতীয় ও শেষ ধাপে পৌঁছেছে মার্কিন বায়োটেক মডার্নার পরীক্ষামূলক ভ্যাকসিন, যা শুরু হবে 27 জুলাই। প্রথম 2 ধাপে 2 ডোজের ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে জ্বর, ক্লান্তি সহ বিভিন্ন উপসর্গ দেখা গেলেও একদিনেই সেরে উঠেছেন অর্ধশত রোগী। এ পর্যায়ে পরীক্ষা হবে 30,000 স্বেচ্ছাসেবকের ওপর। প্রথমে তরুণ, তারপর প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। মানুষের সংক্রামক ভাইরাসটি নতুন বলে এর প্রতিষেধক তৈরির কাজও সম্পূর্ণ নতুন প্রযুক্তি নির্ভর, তাই খুব সতর্কতার সাথে ধীর গতিতে এগোতে হচ্ছে। সব ঠিক থাকলে হয়তো নতুন বছরেই কোনো সুসংবাদ শোনাতে পারব। এদিকে ভ্যাকসিন নিয়ে গবেষণা এগোলেও বন্টনের বিষয়ে নেই কোনো পরিকল্পনা। ফলে দরিদ্র দেশগুলোতে প্রতিষেধক সহজলভ্য হবে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। মহামারীর মধ্যেও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের সুযোগ পেলে ভ্যাকসিনের বড় অংশ থাকবে ধনী দেশগুলোর হাতে, কারণ কেবল তারাই প্রতিষ্ঠানগুলোর সাথে দরদাম আর চুক্তিতে যেতে পারবে। ফলে প্রতিষেধক আবিষ্কৃত হলেও বিশ্বজুড়ে সুষম বন্টনে বড় ধরনের ফাঁক থেকে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন দেশে বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে করোনা ভাইরাসের কমপক্ষে 21টি ভ্যাকসিন। নুসহাত কামাল, যমুনা নিউজ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। তিনি বলতেন, যতই ঘনিষ্ঠ হন কেউ পার পাবে না। এবারে এলো তার পালা। পার পেলেন না মোহাম্মদ শাহেদ। সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। দিনভর অভিযান জিজ্ঞাসাবাদের পর হস্তান্তর করা হয় ডিবি পুলিশের কাছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ও ছলচাতুরি আর দমভক্তি করেন শতাধিক মামলার আসামি শাহেদ। র্যাব ডিজি জানান, শাহেদের আশ্রয় ও মদতদাতারাও পার পাবেন না। মনিরুল ইসলামের রিপোর্ট। বছরের পর বছর হম্বিতম্বি করা শাহেদ কালো বোরকা পরে নারীর ছদ্মবেশে পালাতে যাচ্ছিলেন পাশের দেশ ভারতে, কিন্তু শেষ রক্ষা হলো না। একদম সীমান্ত ঘেঁষা নদীর তীর থেকে গ্রেফতারের খবর দিল র্যাব। ভোর 5:15টার দিকে আটকের পর সকাল 9টায় র্যাবের হেলিকপ্টারে করে তাকে আনা হয় ঢাকায়। এরপর নিশ্ছিদ্র নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় র্যাবের সদর দপ্তরে। অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা বর্ণনা দেন কিভাবে গ্রেফতার হলেন আলোচিত সমালোচিত শাহেদ করিম। তাকে যখন পাই তখন তো একটা বোরখা পরিহিত অবস্থা ছিল। আমরা যেটা বুঝতে পারছিলাম আসলে সে এই বোরখাটা পরে সে চাচ্ছিল যে তাকে নিজেকে ঢাকবার জন্য, তার নিজেকে আড়াল করবার জন্য। এবং এটা আপনাদেরকেও বলেছে, সে কিন্তু তার যে দাড়িগুলো, তার যে মোচ থেকে সে অনেক ট্রিম করে ফেলেছিল এবং তার চুলগুলো সে কালো করে ফেলেছিল যেন তাকে কেউ চিনতে না পারে। নদী যেখানে থাকে আপনারা জানেন সেখানে নদীর মাছ বরাবর থাকে এবং কাঁটা তার একটু দুর্বল বা ওখানে প্রোটেকশনটা একটু নদী পার হয়ে যাওয়াটা ইজিয়ার হয়। রাতে সে ওখানে হাজির হয়েছিল,
ভোর রাতে তাকে ক্রস করার কথা। 5টা 10 মিনিটে আমাদের গোয়েন্দা দল, ওখানে র্যাব 6 আছে, ওদের সহযোগিতা, ওখানে আমাদের দল আগে থেকে ওত পেতে ছিল। সদর দপ্তরে দিনে 2 দফা জিজ্ঞাসাবাদ চলে শাহেদের। ঘণ্টা 3 সেই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার দাবি র্যাবের। 2010 সালে 2টি MLM কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ থেকে উত্থান হওয়া শাহেদ প্রতারণার উপর ভর করে শুরু করেছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে চলাফেরা, এমন কথা জানান র্যাব মহাপরিচালক। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, শাহেদের সব অপকর্মের শেষ পরিণতি ঘটেছে রিজেন্ট হাসপাতালে করোনা টেস্ট নিয়ে জালিয়াতি করতে গিয়ে। 10,000-এর অধিক কোভিড-19 রোগীর পরীক্ষা করে তার মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায়। শাহেদ নিজেকে সুধী ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে সে একজন চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু লোক। শাহেদের বিরুদ্ধে সাম্প্রতিক মামলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর হওয়ায় বিকেলে তাকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। রিমান্ডের জন্য তাকে বৃহস্পতিবার নেওয়া হবে আদালতে। যে লোকটা সবসময় বিভিন্ন ফোরামে বলে বেড়াতো যে সরকার বা যে কারোরই যত ঘনিষ্ঠ হোক অপরাধ করে কেউ পার পাবে না, সেই মোহাম্মদ শাহেদ বা ওরফে শাহেদ করিম পার পেল না র্যাবের হাত থেকে। এখন দেখার বিষয়, বছরের পর বছর ধরে এই শাহেদ করিমকে যারা পেলে পুষে বড় করেছে বা যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, মদত দিয়েছে, তারা কি আদৌ পার পাবে নাকি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে? মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। র্যাব কর্মকর্তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে প্রতারক শাহেদ বলেছিলেন কেউ তার কিছুই করতে পারবে না। দমভক্তি করেন 6 মাসের মধ্যেই বেরিয়ে আসবেন জেল থেকে। সেসব কথা সহকর্মী মনিরুল ইসলামকে বলেছেন উপস্থিত এক কর্মকর্তা। ওই জায়গাটি সে বেছে নিয়েছিল কেন? ওইখানে কি সে এর আগে পরিচিত? জি, এই জায়গাটি তার খুবই পরিচিত। তার বাড়ি সাতক্ষীরা, আপনারা জানেন। ইতিপূর্বে সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে 3 থেকে 4 বার সে একই রাস্তা ব্যবহার করে একই দালালের মাধ্যমে, বাচ্চু দালালের মাধ্যমে সে ইতিপূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তার রিজেন্ট হাসপাতালের মাধ্যমে এই যে পজিটিভ রেজাল্ট, করোনা রেজাল্ট নেগেটিভ করে দেয়া, এই যে একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা তার মাথায় কিভাবে আসলো? তার যে অত্যন্ত ঘনিষ্ঠ ভাজন মাসুদ পারভেজ, মূলত তার প্ররোচনায়, তার প্রত্যক্ষ সহযোগিতায় সে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে। তার আসলে অভিব্যক্তিগুলো বা আচরণগুলো কেমন ছিল? তার আচরণ ছিল অত্যন্ত উদ্ধতপূর্ণ আচরণ, এবং সে আমাদেরকে বলছিল যে যেভাবেই হোক সে এটাকে আইনগতভাবে মোকাবেলা করবে এবং খুব শীঘ্রই সে আইনগতভাবে মোকাবেলা করে সে জনসম্মুখে চলে আসবে। সে ইতিপূর্বে 2 থেকে 3 মাসের মতো জেল খাটার জন্য তার মধ্যে এই আইন শৃঙ্খলা সংক্রান্ত এক ধরনের প্রচ্ছন্ন মনোভাব তার আছে। শাহেদ আটকের পর মুখ খুলতে শুরু করেছেন প্রতারিতরা। অনেকেই নানা অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন র্যাব সদর দপ্তরে। হয়রানি, হুমকি আর টর্চার সেলের শিকার যারা, তাদের চোখে মুখে এখনও আতঙ্ক। তবে ভুক্তভোগীদের সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন র্যাব মহাপরিচালক। এদিকে ঢাকায় আনার পর শাহেদকে সাথে নিয়ে উত্তরায় তার এক গোপন কার্যালয়ে অভিযান চালায় র্যাব। সাব্বির আহমেদের রিপোর্ট। বলে আমি টাকা না দিয়ে আপনি কিভাবে নেবেন? হ্যাঁ, আমার এই অ্যাসোসিয়েশন নানা ধরনের তালবাহানা। র্যাব সদর দপ্তরে শাহেদকে আনার খবরে সেখানে ভিড় জমাতে শুরু করেন প্রতারিতরা। জানাচ্ছিলেন ক্ষোভ, পাওনা টাকা চাইতে গেলে কতটা হয়রানি হুমকির মুখে পড়তে হতো দিচ্ছিলেন সে বর্ণনা। শাহেদ আটকের খবর বাইরে আসার পর থেকে এতদিনে শাহেদ যাদেরকে ঠকিয়েছেন তাদের ভিতরে অনেকেই র্যাব সদর দপ্তরে আসছেন অভিযোগ জানাতে, তাদের এই বিষয়টি তারা কি পরিমাণ ঠকেছেন সেই বিষয়গুলো জানাতে। কি কতজন এখন পর্যন্ত আপনাদের কাছে এসেছেন, তারা কি বলছেন? না, আসছে 7-8 জনের মতো। অনেক ভুক্তভোগী আছে, 7-8 জন। অনেকে লেনদেন সমস্যা, অনেকে ব্যবসায়িক সমস্যা, এইসব কিছু কারণেই তারা আসছে আর কি। অনেকেই প্রতারিত হওয়ার প্রমাণপত্র সাথে নিয়েই এসেছিলেন। র্যাব সদর দপ্তরে জমা দিয়েছেন নানা অভিযোগ। তবে আবার হেনস্থা হওয়ার আশঙ্কাও ছিল কারো কারো মাঝে। শাহেদের টর্চার সেলের ভয়াল স্মৃতি এখনও মনে তরতাজা। টর্চার সেলে উনি আমাকে ওই দিন আসলে এত কিছু বলা হয় না, অনেক বলার। 1 কোটি টাকার মতো মাল দিয়েছি, এখন টাকা পাবো আর কি। 32 লাখ টাকার মতো আর টাকা এখন পাবো। ব্যবসায়িক লেনদেনেও শাহেদ বের করেছিলেন প্রতারণার অভিনব সব উপায়। বিশ্বস্ততা প্রমাণ করতে প্রথম ধাপে কিছু টাকা পরিশোধ করত শাহেদের প্রতিষ্ঠান। এটি ছিল কেবলই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ। বডিগার্ড 5-6 জন, এই মানে একটা দিয়া খাইলে আমার মতো মানুষ মনে বাঁচবে না। সে ডকুমেন্ট দেখে বলছে যে আমাকে কিছুই করতে পারবেন না,
আমি সিআরপির চেয়ারম্যান, আমি একজন উপদেষ্টা। মামলা করছেন 10 বছরও তো কিছু আমার করতে পারবেন না, আমাকে চিনস, এইভাবে বলতো। দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রধান কার্যালয়ে অভিযোগ করা ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন র্যাব মহাপরিচালক। ভুক্তভোগী যারা আমাদের কাছে আসছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিচ্ছি, সহায়তা করছি কিভাবে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাবেন বা আমাদের কাছে যদি আসতে চান আমরা সেই সহায়তা তাদেরকে প্রদান করছি। এর আগে রিজেন্টের এমডি মাসুদ পারভেজকে সাথে নিয়ে উত্তরায় শাহেদের গোপন একটি কার্যালয়ে অভিযান চালায় র্যাব। সেখানে মেলে 1,46,000 টাকার জাল নোট। তবে স্থানীয়রা জানায় আইটি অফিস হিসেবে ব্যবহার করা হতো ভবনের 4 তলার একটি ফ্ল্যাট। রাত 3টা নাই 2টো নাই সবসময় লোকজন আসা যাওয়া করতো ওই বিল্ডিংয়ে। কম্পিউটার ল্যাপটপ সব ওনাদের কাছে ব্যাগে থাকতো সবসময়। মাস দেড়েক আগে কোভিড হাসপাতালের নামে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ডায়ালাইসিস মেশিনও বাগিয়ে নিয়েছিল প্রতারক শাহেদ। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কি করেননি শাহেদ? রিকশার ভুয়া লাইসেন্স থেকে করোনার জাল সার্টিফিকেট বিক্রি, বিনিয়োগের নামে প্রতারণা, বছরের পর বছর বাড়ি ভাড়া না দেয়া, পাওনা টাকা চাইতে আসা ব্যবসায়ীদের নির্যাতন করা হতো নিজস্ব টর্চার সেলে। প্রভাবশালী ভিআইপি, মন্ত্রী, মিনিস্টারের সাথে পরিচয়, ওঠা বসার সুযোগে ব্যাপক তদবির বাণিজ্য ছিল শাহেদের। বহুরূপী শাহেদের নানা প্রতারণার কথা জানাচ্ছেন আবদুল্লাহ তুহিন। পরীক্ষা না করেই করোনার ভুয়া টেস্ট রিপোর্ট ও ভুতুরে বিল বানিয়ে রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালে অভিযান শুরু হয় র্যাবের। জালিয়াতির প্রমাণ পাওয়ায় 7 জুলাই হাসপাতালের 2টি শাখা সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। আমি তো দেখি যে 50টা স্যাম্পলের রেজাল্ট হয়, তাহলে 50টা বাকি 50টা। পরে আস্তে আস্তে জানতে পারলাম যে এই রিপোর্টগুলো এখানে ল্যাব থেকে তৈরি করে দেওয়া হয়। এ ঘটনায় হাসপাতালের কর্মচারী, কর্মকর্তা সহ শাহেদের বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতারও করা হয়। ভুয়া টেস্টের বিষয়টিকে সামনে নিয়ে অভিযান চালিয়ে অসংখ্য জঘন্য অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পেতে শুরু করে র্যাব। এখানে প্রায় 10,000-এর বেশি লোক থেকে সে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করেছে। এই স্যাম্পলের মধ্যে 4264 জনের স্যাম্পল আইরিসিআর, আইপিএইচ এবং আপনার নিপসন থেকে টেস্ট করিয়েছি, আর বাকি স্যাম্পলগুলি টেস্ট না করে ভুয়া রিপোর্ট দিয়েছে। তদন্তে উঠে আসে অনেক ব্যবসায়ীর সাথে প্রতারণার ফিরিস্তি। চেক জালিয়াতি মামলার খোঁজ পাওয়া গেছে 50টিরও বেশি। পদ্মা সেতু প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী, বালু পাথর কিনে ব্যবসায়ীদের টাকা না দেওয়ার অভিযোগের শেষ নেই। টাকা দেওয়ার কথা বলে ডেকে এনে সুন্দরী তরুণী সিন্ডিকেট দিয়ে ব্ল্যাকমেইল করা হতো ব্যবসায়ীদের। কি মেয়েটা আমার মেয়ের চাইতেও 10 বছর ছোট হইব, এই মেয়েটা এই কথাগুলো বলে। তার কাছে দোতলায় সুন্দরী সুন্দরী মেয়ে রাখতো, নিচতলায় সুন্দরী। তো মেয়ের টার্গেটে গিয়ে তো আমাদের ব্যবসা হবে না। হে বলতেছে, তো বললো যে তো সাংবাদিকে জিজ্ঞাসা করে যে আপনার কোন কোন জায়গায় হে হাত দিছে, বললো যে আমার মানে স্পর্শকাতর জায়গায় হাত দিছে এই কথা। নার্সিংয়ের নামে হোম সার্ভিসের ব্যবসা ছিল শাহেদের। বাছাই করা তরুণীদের বিভিন্ন বাসাবাড়ি, অফিসে প্রভাবশালীদের কাছে পাঠিয়ে বড় বড় ঠিকাদারি কাজ বাগিয়ে নিত সে। রাজি না হলে অশ্লীল ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হতো। হাসপাতালের ভেতর নিজের কক্ষকে বানানো হয় রঙ্গশালায়। এছাড়া বিভিন্ন প্রভাবশালীর সাথে ওঠা বসা এবং পরিচয়ের সূত্র ধরে ব্যাপক তদবির বাণিজ্যেরও অভিযোগ আছে শাহেদের বিরুদ্ধে। তাছাড়াও রিকশার ভুয়া লাইসেন্স দিয়ে প্রতিজনের কাছ থেকে 2000 টাকা করে নেওয়ারও অভিযোগ আছে। ভুক্তভোগীদের কাছ থেকে এ ধরনের নানা অভিযোগের ফিরিস্তি আসতে শুরু করেছে র্যাবের হাতে। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবার আদালতের রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ। বুধবার নানা অভিযোগে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে স্বাস্থ্য পরীক্ষার শেষে আবারও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার বিকেলে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে র্যাব সদর দপ্তর ঘুরিয়ে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে করা প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করায় তাকে সেখানে নেওয়া হলো। একের পর এক প্রতারণার ঘটনা বেরিয়ে আসছে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমের। শাহেদের এমনই এক প্রতারণার শিকার চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের কর্ণধার জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় শাহেদ।
সিএনজি চালিত থ্রি হুইলার ঢাকার রাস্তায় চলাচলের রুট পারমিট এনে দিতে পারবেন এমন আশ্বাসে শাহেদ করিমের সাথে পরিচয় চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের এক কর্মকর্তার। ওই সময় শাহেদ নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে। বিভিন্ন গণমাধ্যমে টকশোর আলোচক হিসেবে দেখে বিশ্বাস্য হয় মেগা মোটরসের কর্মকর্তাদের। এমন বিশ্বাসে 2017 সালে থ্রি হুইলারের রুট পারমিটের জন্য কয়েক দফায় শাহেদকে দেন প্রায় 91 লাখ টাকা। 59 লাখ টাকা বিভিন্ন চেকের মাধ্যমে সে নেয় এবং সেভারাল টাইম সে চিটংয়ে আসে বিভিন্ন সময় 80 টাকা লাগতেছে, ওখান দিয়ে লাগতেছে, এটা লাগতেছে, আরো 32 লাখ টাকা সে নিয়ে যায়। 2017 সালের 5 মার্চ ঢাকার রাস্তায় থ্রি হুইলার চলাচলের জন্য বিআরটিএ চেয়ারম্যানের সই করা একটি জাল পরিপত্র মেগা মোটরসকে হস্তান্তর করেন শাহেদ করিম। এক পর্যায়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারলে বিভিন্ন এমপি মন্ত্রী এবং একটি গোয়েন্দা সংস্থার প্রধানের পরিচয়ে ভয়ভীতি দেখান মেগা মোটরসের কর্মকর্তাদের। শাউটিং আর কি, একজন এই মিনিস্টারকে লাগা, হ্যাঁ টেলিফোন, মনে হয় যেন সে প্রাইম মিনিস্টার, এরকম আর কি। হুমকি দামকে আমার ভাই দিত যে আমাকে থামানোর জন্য আর কি। আমি যে এই যে টাকা পয়সার এগুলো খবর নিচ্ছি, নিচ্ছি যে ওকে থামান, না হলে ক্ষতি হবে, এই হবে সেই হবে। রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারি ধরা পড়ার পর সোমবার চট্টগ্রামের ডাবলমুরিং থানায় শাহিদের বিরুদ্ধে মামলা করেন মেগা মোটরসের কর্ণধার জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ভাই। ওখানে যখন আবার তারা বুঝতে পারলেন যে টাকাটা হয়তো তাদের হবে না বা তারা প্রতারণার শিকার হয়েছেন, তখনই তারা থানায় অভিযোগ করেন এবং থানায় মামলা করেন। করোনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 6 থেকে 8 জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর এবং উত্তরা শাখা বন্ধ করে দেয় র্যাব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবার একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ জাকারিয়া। জনাব জাকারিয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বিশ্বে ভ্যাকসিন আবিষ্কারের সবশেষ অগ্রগতি কি? কোন পর্যায়ে আছে ব্রিটেনের গবেষকরা? ধন্যবাদ আপনাকে। করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্যের বর্তমান পরিস্থিতি, আমি আসলে প্রশ্নটি সঠিকভাবে ধরতে পারি, তবে মনে হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন ভ্যাকসিন সম্বন্ধে, যে বর্তমানে কি পরিস্থিতি। আপনারা হয়তো জেনে থাকবেন যে সারা বিশ্বে ভ্যাকসিন তৈরি করার জন্য প্রতিযোগিতা চলছে। প্রত্যেকটা দেশেই কিন্তু ভ্যাকসিন তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে ট্রায়াল রয়েছে। তো আমরা যে ট্রায়ালগুলোর কথা জানি, যে প্রি ক্লিনিক্যাল স্টেজে প্রায় 135টি ট্রায়াল রয়েছে, ফেজ 1-এ 15টি ট্রায়াল এবং ফেজ 2-তে 11টি ট্রায়াল এবং ফেজ 3-তে 4টি ট্রায়াল রয়েছে। শোনা যাচ্ছে যে চীনে একটি ভ্যাকসিন অ্যাপ্রুভাল দিয়েছে তাদের আর্মি যারা সদস্য রয়েছে, সেনা সদস্যদের মাঝে ব্যবহার করার জন্য। তো যেই ট্রায়ালগুলো বর্তমানে রয়েছে তার সবচেয়ে অ্যাডভান্স স্টেজে দুটো ট্রায়ালের কথা জানা যায়। একটা হচ্ছে অক্সফোর্ডের আবিষ্কৃত যে ভ্যাকসিন, সেটি ফেজ 3 ট্রায়ালে রয়েছে। শোনা যাচ্ছে যে আগামীকালকে ল্যান্ডসেটে সেই সম্বন্ধে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে, যে যার মাধ্যমে জানা যাবে যে এই ট্রায়ালটি কতটুকু ফলপ্রসূ হয়েছে বা কতটুকু সাকসেসফুল হয়েছে। আর আরেকটি ট্রায়াল যেটা আমেরিকাতে হচ্ছে, মডার্না নামে যে প্রতিষ্ঠান সেই ট্রায়ালটি করছেন, তাদের ক্ষেত্রেও জানা গেছে যে প্রচেষ্টায় সেই ট্রায়ালটি করা হচ্ছিল যে অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে, সেখানেও কিছু সাকসেস পাওয়া গেছে এবং 75 জন রোগী তো নয়, আসলে সাধারণ মানুষের উপরে, সেই সুস্থ মানুষের উপরে সেই ট্রায়ালটি করা হয়েছে এবং যার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করা গেছে। পরের প্রশ্নটি করতে চাই যে যুক্তরাজ্যে আমরা দেখলাম যে কিছুটা কমার পর ফের শতাধিক মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে। হঠাৎ এই সংখ্যা বাড়ার কারণ কি বলে মনে করছেন আপনারা? ধন্যবাদ। গণমাধ্যমগুলোতে যে সংখ্যা বাড়ার যে বিষয়টি রয়েছে, সেটা আসলে দেখা যায় প্রত্যেক এখানে উইকেন্ড যেটা থাকে, স্যাটারডে এবং সানডে, তাতে করে দেখবেন যে যদি গ্রাফটা আপনি লক্ষ্য করেন, দেখবেন যে এই 2 দিনে সংখ্যা কিন্তু অনেক কম। তারপর যখন মানডেতে একটা স্পাইক দেখা যায়, প্রত্যেক সপ্তাহের মানডে এবং টিউসডে, সোম এবং মঙ্গলবার একটি স্পাইক থাকে। তো সেটা আসলে অন্যান্য গত 2-3 সপ্তাহের সাথে অসামঞ্জস্যপূর্ণ নয়।
তো এরা এখানটায় যেটা করা হয় যে প্রত্যেক সপ্তাহের একটি গড় মৃত্যু হার করা হয়। প্রতি সপ্তাহের যে গড় মৃত্যু হার সেটিতে কিন্তু কোনো তারতম্য হয়নি। সুতরাং মৃত্যু হার মোরলেস প্রতিদিনই ৮০, ৮৫ বা ৯০ জনের ভিতরে থাকছে। ধরে নেওয়া হচ্ছে যে এখানে অন্যান্য জায়গাগুলো যেমন স্কটল্যান্ডে কোনো মৃত্যু হয়নি গত কয়েকদিন। তো ইংল্যান্ডের ভিতরে যে সমস্ত মৃত্যুর ঘটনা ঘটছে তাতে করে দেখা যাচ্ছে যে এই সমস্ত রোগীগুলো অনেকদিন যাবৎ হাসপাতালে ছিলেন অথবা আইসিইউতে ছিলেন এবং তাদের রোগ আক্রান্তের কারণ অনেক আগে ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি সেটা হচ্ছে প্রতিদিন প্রায় লক্ষাধিকের উপরে যে টেস্ট করা হচ্ছে তাতে মোট আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকখানি কমে গেছে। যেখানে হাজার হাজার আক্রান্ত হতো প্রতিদিন পজিটিভ টেস্ট আসতো, সেখানে ১ লক্ষের উপরে টেস্টের ফলশ্রুতিতে পজিটিভ আসছে ৫০০ বা তার আশেপাশে ৪০০ থেকে ৫০০-র ভিতরে। আর তাতে করে আরেকটি জিনিস যেটা এখানটায় হয়েছে সে সার্ভেলেন্সের জন্য সুস্থ মানুষের উপরে এখানে টেস্ট করা হয়েছে, প্রায় লক্ষাধিক মানুষের উপরে টেস্ট করা হয়েছে ১,২০,০০০। তাতে করে দেখা গেছে প্রতি ১০,০০০-এ অল্প কয়েকজন, হাতে গোনা ৮-১০ জন মানুষের মধ্যে হয়তো পজিটিভ এই করোনা ভাইরাসের লক্ষ্য পজিটিভ আসছে। অথচ তাদের মধ্যে দেখা যায় যে প্রায় ৫০ ভাগের উপরে ৬৯ ভাগ প্রিসাইসলি তাদের কিন্তু কোনো সিমটমই ছিল না। সুতরাং সার্ভেলেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগ সংক্রমণ বা ট্রান্সমিশন রেট অনেকখানি কমে গেছে। আর এর পাশাপাশি যে আর রেটের কথা বা রিপ্রোডাকশন রেট যেটা আমরা জানি তারও যে প্রকোপ সেটাও কিন্তু অনেকখানি কমে গেছে, সেটা ০.৫ বা তারও নিচে আছে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং সবগুলো তথ্যপত্র পর্যালোচনা করে দেখা যাচ্ছে যুক্তরাজ্যের বর্তমানে যে সংক্রমণ হার, মৃত্যু হার এবং হাসপাতালে ভর্তি হার ইত্যাদির ক্ষেত্রে দেখা যায় যে এই রোগের প্রাদুর্ভাব এই মুহূর্তে উপরের দিকে যাচ্ছে না, বরঞ্চ বলা যায় এটা নিচের দিকে যাচ্ছে। তবে দ্বিতীয়বার তার প্রকোপ হবে কি হবে না সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। মানে এখন যেটি আপনি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে এটি এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। তো সামনের দিনগুলোতে কি ধরনের আশঙ্কা করছেন সেটি এই মুহূর্তে বিশ্লেষণ করবার অবস্থায় নেই তাহলে আপনারা? সেটি কিন্তু আসলে ডিপেন্ড করে, নির্ভর করছে যে আমাদের এখানে তো সবকিছু এখন খুলে দেওয়া হয়েছে। যেমন ধরুন যেগুলো বন্ধ ছিল, যেমন রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো অথবা বিপণী বিতানগুলো, সেগুলো খুলে দেওয়া হচ্ছে। সেখানে জনগণ কিভাবে আচরণ করবেন তার উপরে ডিপেন্ড করে আসলে সেটা কতখানি ছড়াবে। এখন যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন, মাস্ক ব্যবহার করার ব্যাপারে এখানে অনেকখানি বিতর্ক ছিল আগে, কিন্তু এখন সরকার মনোভাব নিয়েছে যে প্রত্যেককে গণ পরিবহন যখন ব্যবহার করবেন, এখানে বাস অথবা মেট্রো রেল, তাতে করে তাকে মাস্ক ব্যবহার করতে হবে ম্যান্ডেটরি, নাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং দোকানপাট গুলোতে যেখানে মানুষজন রেস্টুরেন্ট বা দোকানপাট গুলোতে যখন যাবেন সেখানে তাদেরকে স্বাস্থ্যবিধি কড়াকড়ি ভাবে মেনে চলতে হবে। তো তার উপর আসলে ডিপেন্ড করে যে মানুষ কতখানি মানবে, তার উপরে কিন্তু এই ট্রান্সমিশন রেট বা সংক্রমণের পরিস্থিতি ডিপেন্ড করছে। সুতরাং এটা অনেকটা অনেকখানি ডিপেন্ড করে যে জনগণ কতখানি মেনে চলবেন, তার উপরে পরবর্তী যে ওয়েভটা ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ জাকারিয়া আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হবার জন্য। ঈদুল আজহায় গণপরিবহন চলবে কি চলবে না তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আলাদা নির্দেশনায় জানানো হয় ঈদের আগে ৫ আর পরে ৩ দিন পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। তবে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলছেন সম্ভবত ভুলবশত দেয়া হয়েছে এমন নির্দেশনা। তার দাবি ঈদের সড়ক, নৌ আর রেলপথে সব গণপরিবহনই চলবে। এদিকে যমুনা টিভিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ঈদের গণপরিবহন চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। করোনাকালে ভিন্ন আবহে ৩১ জুলাই অথবা ১ আগস্ট পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। স্বাস্থ্যবিধি মেনে অফিস, আদালত, গণপরিবহন সীমিত পরিসরে চললেও ঈদে প্রশাসনের কর্মচারীদের ছুটি বাতিল হয়েছে এরই মধ্যে। তাদের থাকতে হবে কর্মস্থলেই। বুধবার ঈদের আগে ৫ ও পরে ৩ দিন পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশনা পায় সড়ক পরিবহন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিভাগগুলিতে এমন নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে নৌ মন্ত্রণালয়ে বৈঠকের পর প্রতিমন্ত্রী জানিয়েছেন ঈদে গণপরিবহন চলাচল বন্ধ সংক্রান্ত নির্দেশনায় ভুল থাকতে পারে। জানান পণ্যবাহী সকল যানবাহন চলাচল বন্ধ থাকলেও চালু থাকবে সড়ক
নৌ ও রেলপথের সব গণপরিবহন। গণপরিবহনের মধ্যে একটা অংশ হচ্ছে লঞ্চ, যাত্রীবাহী লঞ্চ বা ফেরি, এটা চালু থাকবে। আমরা এটা সমন্বয় করে নিব। আমি যতটুকু বুঝতে পারতেছি যে ট্রেন এবং বাসও চলবে। ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা হয়েছে, সেখানে একটা ভুল ইন্টারপ্রিটেশন হয়েছে। এখন যেটা সিদ্ধান্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঈদের আগে 5 দিন এবং ঈদের পরে 3 দিন পণ্যবাহী যে কোনো ধরনের যানবাহন বন্ধ থাকবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে এবার নৌপথে যাত্রী পারাপার করবে লঞ্চ ও ফেরি। বাড়তি ভাড়া আদায় বন্ধ ও সঠিক সময়ে যাত্রী পারাপারে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। ভ্রমণ এটা যেন আমরা যতটুকু পারি সীমাবদ্ধ রাখার জন্য আমাদের যে সময়সীমাগুলো দেওয়া থাকে লঞ্চগুলো ছেড়ে যাওয়ার ক্ষেত্রে, এগুলোকে সঠিকভাবে একটা অনুসরণ করা। কোভিড-19-এর কারণে গত 26 মার্চ থেকে 30 মে পর্যন্ত টানা 66 দিন বন্ধ থাকে দেশের সকল গণপরিবহন। পরে সম্পূর্ণভাবে চালু না করে 1 জুন থেকে সড়কে রয়েছে গণপরিবহন। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনাকালীন সময়ে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানেতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বাড়ছে অনলাইন ক্লাসের কদর। সংসদ বাংলাদেশ চ্যানেল প্রচারিত হচ্ছে বিভিন্ন শ্রেণী ক্লাস, পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত নিচ্ছেন অনলাইন ক্লাস। গ্রামের উঠানে এমন দৃশ্য এখন করোনাকালের বাস্তবতা। অনলাইনে ভার্চুয়াল পাঠ দিচ্ছেন ময়মনসিংহের প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক। জীবনেও কল্পনা করতে পারি না যে এইভাবে ক্লাস নিব, কারণ বিভিন্ন ধরনের এই ধরনের যন্ত্রপাতি আমি দেখি নাই কখনো। তারপরেও অত্যন্ত সাহসের সহিত আমি এই ক্লাসটা নিচ্ছি, আমাদের বাচ্চারা যাতে মোটামুটিভাবে পড়ার দিকে অগ্রসর হতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করত, তাহলে আমরা খুব সহজেই এই বিষয়ে আরও প্রযুক্তিগতভাবে দক্ষতা অর্জন করে খুব সুন্দর এবং সাবলীলভাবে আমরা পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রযুক্তি ব্যবহারে গ্রামের শিক্ষকরা কতটা অগ্রসর তার প্রমাণ স্কুল পর্যায়ে এই অনলাইন পাঠদান। কিন্তু বাস্তবতা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর অনলাইন ক্লাসে অংশ নেয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে উদাহরণ হতে পারে ত্রিশাল বৈলর কানোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা জামানের উদ্যোগ। সপ্তাহে একদিন যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি, রাখছেন পড়াশোনার খোঁজ খবর। অনেক বাচ্চাদের বাসায় হচ্ছে টিভি নেই, স্মার্টফোন নেই, তাদেরকে পড়াশোনায় সম্পৃক্ত করার জন্য আমি 1 সপ্তাহ পর পর চেষ্টা করছি তাদের বাড়িতে তাদের পড়াশোনার খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, আশা করছি যে এটি চলমান থাকলে আমরা ছেলে মেয়েদেরকে একটা পড়ালেখার মধ্যে ধরে রাখতে পারব। শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রাখতে শিক্ষকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার আহ্বান জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আমাদের সম্মানিত শিক্ষকগণ এবং কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে অভিভাবকদের মাধ্যমে যোগাযোগ রেখে শিক্ষার্থীদের সচেতন করে চলেছেন। শিক্ষার্থীরা যেন লেখাপড়ার মাঝে থাকেন সেই জন্য কাজ করে চলেছেন এবং বাড়ির কাজের খোঁজখবর রাখছেন। সামগ্রিক বিষয়গুলি শিক্ষকগণ খোঁজখবর রাখছেন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছি আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। হঠাৎ সংক্রমণ বাড়ায় করোনার বিস্তার রোধে কঠোরতম ব্যবস্থা নিল হংকং। এর আওতায় গণপরিবহনে ফেস মাস্ক না পরলে স্থানীয় মুদ্রায় গুনতে হবে $5,000 জরিমানা। 4 জনের বেশি ব্যক্তির এক জায়গায় জড়ো হওয়া নিষিদ্ধ করা হয়েছে। রেস্তোরাঁগুলোর জন্য সন্ধ্যা 6টার পর শুধুমাত্র টেক অ্যাওয়ে সার্ভিস বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধ থাকবে জিম সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। টানা 3 মাস বন্ধ থাকার পর খোলার মাস না পেরোতেই ফের বন্ধ করে দেওয়া হয়েছে ডিজনিল্যান্ড। পশ্চিমা নিষেধাজ্ঞা আর করোনা মহামারীতে টানা লকডাউনের কারণে অর্থনৈতিক সংকটের মুখে কিউবা। করোনার প্রকোপ নিয়ন্ত্রণে দেশটি সফল হলেও বন্ধ রয়েছে দেশটির প্রায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। এরই মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।
সকাল হলেই হাভানার দোকানগুলোর সামনে দেখা মিলছে এমন দৃশ্যের। খাবারের জন্য দীর্ঘ লাইন আর হাহাকার। কোথাও খাবার নেই, সকাল থেকে দোকানের সামনে লাইন দিতে হয়, কিন্তু কয়েকজনের পরই খাবার শেষ হয়ে যায়। শুধু খাবারই নয়, সংকট আছে ওষুধেরও। আমার বয়স হয়েছে, দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না। এতক্ষণ অপেক্ষার পর এখন বলছে দোকানে কোনো ঔষধই নেই। কিউবার মোট খাদ্য চাহিদার 2/3 আমদানি নির্ভর। সমাজতন্ত্র শাসিত দেশটিতে দীর্ঘদিন ধরেই চলছে পশ্চিমা অবরোধ। তার উপর করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে চলছে স্থবিরতা, যার প্রভাব কিউবার অর্থনীতিতেও। ফলে দেখা দিয়েছে খাবার আর ওষুধের তীব্র সংকট। এই মহামারীর মধ্যেই কিউবার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমন আচরণে পুরো মানবজাতির সাথে অপরাধ করার শামিল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সফল কিউবা স্বাস্থ্য খাতে সৃষ্টি করেছে অনন্য নজির। তবে অর্থনৈতিক সংকটে দেখা দিয়েছে শঙ্কা। বিশ্বব্যাংক বলছে করোনার কারণে দেশটির অর্থনীতি সংকোচন হবে 7% বেশি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।